This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠার। 1 ঘন্টার টানা খবর, রাজ্যের বড় বড় খবর, দেশের গুরুত্বপূর্ণ খবর থাকছে আপনাদের জন্য। তবে আমি একা না, আমার সঙ্গে রয়েছে দুই শুভজিৎ, নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে। আর সবার শুরুতেই আমাদের দিল্লি বিস্ফোরণের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরতে হবে, কারণ i20 গাড়ি, যে i20 গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তারপরই তদন্তকারী আধিকারিকরা খুঁজছিলেন লাল ইকো স্পোর্টস গাড়ি। সেই গাড়ির সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু সেই গাড়ি কেন গুরুত্বপূর্ণ, কোথা থেকে সন্ধান পাওয়া গেল জানাবেন আমার সহকর্মী স্পোর্ট থেকে রয়েছেন সায়ন্ত। সায়ন্ত, এই লাল গাড়ির গুরুত্ব কি এবং তদন্তকারীদের কাছে এইটা কেন এতটা গুরুত্বপূর্ণ ছিল, কেন এই গাড়ির খোঁজ করছিল তারা? দেখো, লাল রঙের যে ইকোস্পোর্ট গাড়িটি রয়েছে সেটির মালিকের নাম হিসেবে রয়েছে উমরের। কে সেই উমর? উমর নবী, অর্থাৎ লাল রেড ফোর্টের অর্থাৎ লালকেল্লার সামনে যাকে দেখা গিয়েছিল গাড়ির মধ্যে, যে আততায়ী মূলত সুইসাইড বোমার হিসেবে যাকে বলা হচ্ছে, সেই উমর নবীর নামেই এই গাড়ির মালিকানা এবং সেই গাড়ির খোঁজ চলছিল। কারণ তদন্তকারীরা কোথাও মনে করছে যে আরও বিস্ফোরক এই লাল গাড়ির মধ্যে সম্ভবত লোকানো রয়েছে এবং সেটা পাওয়া গেছে খন্ডাবলি গ্রাম, অর্থাৎ ফরিদাবাদ থানা থেকে বেশ কিছু দূরত্বে খন্ডাবলি গ্রাম বলে একটি জায়গা রয়েছে, রাস্তার ধার থেকে এই গাড়িটি পাওয়া গিয়েছে। পুলিশ ইতিমধ্যে সেখানে পৌঁছেছে, সেটা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এমনকি বোম স্কোয়াড যারা আছে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। যদি তার মধ্যে কোনো বিস্ফোরক থাকে তার আগেই এলাকার বাসিন্দাদের আশপাশ থেকে সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ সব দিক থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে, এমনই জানা গিয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছচ্ছে। লাল গাড়ি দিল্লির বিভিন্ন অংশে ঘুরেছিল এবং এটাও সিসিটিভি ফুটেজে মূলত ধরা পড়েছে। তুমি এই মুহূর্তে একটা বড় কথা বলছো, মানে যে কোনো মুহূর্তে মানে এই গাড়ি থেকেও বিস্ফোরক উদ্ধার হলেও হতে পারে সেই আশঙ্কাই করছে তদন্তকারী আধিকারিকরা, যে কারণে লাল ফোর্ড ইকো স্পোর্টস গাড়িটি কিন্তু তদন্তকারী আধিকারিকদের নজরে ছিল। কারণ উমারের নামে এই গাড়ি, সেই গাড়ির অবশেষে সন্ধান পাওয়া গিয়েছে এবং সেই গাড়িটিকে ঘিরে রেখেছে তদন্তকারীরা। বম স্কোয়াড পৌঁছে গিয়েছে, কারণ যে কোনো মুহূর্তে যদি সেই গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয় তাহলে কিন্তু সেটা যথেষ্ট উদ্বেগজনক, যথেষ্ট আশঙ্কার। সায়ন্ত, তার মানে একটা বিষয় কি বলা যায় যে এই গাড়িতে বিস্ফোরক থাকলেও থাকতে পারে, কারণ এতটা সতর্কতা যখন নেওয়া হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে। খুব সংক্ষেপে তোমার কাছে জানতে চাইবো, আর খুব সাবধানে থাকো। একদমই, দেখো উমরের নামে যখন গাড়ি রয়েছে, উমর যখন এই গাড়িটা চালিয়েছে তার সিসি ফুটেজ এসছে, স্বাভাবিকভাবেই গাড়িতেই যখন ব্লাস্ট হয়েছে লালকেল্লার সামনে, তখন যে কোনো গাড়ি উমরের নামে মালিকানা থাকালীন যে গাড়ি, তা নিয়ে তো তদন্তকারীদের মধ্যে সন্দেহ জাগবেই। আর সেই কারণে কোথাও না কোথাও মনে করা হচ্ছে এই গাড়ি তো বিস্ফোরক থাকলেও থাকতে পারে, আর সেই কারণে বোম স্কোয়াড থেকে তদন্তকারীরা প্রত্যেকে সেখানে উপস্থিত হচ্ছে, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে একটা কথা ঠিক, তুমি সেদিকে নজর রাখো, আমাদের সহকর্মী শান্ত সেদিকে নজর রাখছে। দেখুন, পরশুদিন যখন দিল্লিতে এই বিস্ফোরণ ঘটে তখন সোশ্যাল মিডিয়া অনেকে লেখালেখি করতে শুরু করে দেন 26/11 মুম্বাই আর 10/11 দিল্লি। তখন এটা অনেকে এরা মানে মেলানো ছলে নিয়েছিল, কিন্তু আমরা যে খবর পাচ্ছি সত্যি সত্যি 26/11 ধাঁচে দিল্লিতে একাধিক জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা ছিল। এই মুহূর্তের বড় খবর, 26/11 ছকে 26/11 12টা জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। আর এবার যে খবর পাচ্ছি আমরা, অন্তত 200টি আইইডি বিস্ফোরণ, অর্থাৎ মোটামুটি ভাবে অনুমান করা যেতে পারে একাধিক জায়গায় বিস্ফোরণের ছক ছিল। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়ের কাছে যাবো। তন্ময়, টেরো সাইকোলজি নিয়ে যারা একটু গবেষণা করেন, পড়াশোনা করেন, তারা বলছিলেন যে তারা সেই জায়গাগুলোকেই বেছে নেয় যে জায়গায় কোনো একটা নাশকতা করলে সেটা একটা ইন্টারন্যাশনাল নিউজ হতে পারে। এক্ষেত্রে দুটো মিল দেখো, একটা দেশের রাজধানী, একটা দেশের বাণিজ্যিক রাজধানী, আর দুটোই হাই সিকিউরিটি জোন। তবে একেবারেই তাই। এখনো পর্যন্ত যে তথ্য, তাদের 200টি আইইডি বিস্ফোরণ, মানে লাগাতার, অর্থাৎ সিরিয়াল ব্লাস্ট যেটাকে বলা হয়, লাগাতার বিস্ফোরণ, পরপর বিস্ফোরণ, সেই পরিকল্পনা ছিল তেমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি যে জায়গাগুলোতে রেকি হয়েছে বা যেগুলো বেছে নেওয়া হয়েছে সেগুলো এমন জায়গায় যেখানে প্রচুর পরিমাণে মানুষের সম্ভাবনা, মানে মৃত্যু ঘটানোর সম্ভাবনা থাকে, সেই রকম জায়গাগুলো বাছা ছিল। কোথায় না, লালকেল্লা রয়েছে, এখানে রয়েছে তোমার মেট্রো স্টেশন, শপিং মল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন,
কলেজ এবং স্কুলের যে মোড়, যেখানে একদম একটা টাইমে ছুটি হয় কিংবা স্কুল ঢোকায় বা কলেজ থেকে বেরোয় বা ইউনিভার্সিটি থেকে বেরোয়, এই সমস্ত একেবারে ঘন বসতিপূর্ণ এবং কিছু মন্দির, গৌরীশঙ্কর মন্দিরের নাম উঠে আসছে, তোমার আরো একাধিক ইন্ডিয়া গেটের নাম উঠে আসছে, যেখানে মানুষ বেড়াতে আসছে, অর্থাৎ সিরিয়াল ব্লাস্ট, এবং যেখানে প্রচুর পরিমাণে মানুষের মৃত্যুর ঘটনা ঘটানো যাবে এবং আন্তর্জাতিক স্তরে একদম নজর কাড়া যাবে যে ভারতকে তার নিরাপত্তা ব্যবস্থাকে কতটা ক্ষতিগ্রস্ত করা গেছে। ফলে এরকম একটা টার্গেট ছিল, এমনটা মনে হচ্ছে। নজর থাকবে, আমাদের নজর থাকবে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো, শুধুমাত্র দিল্লি নয় কিন্তু এই হোয়াইট কলার মডিউল যাদের বলা হচ্ছে তাদের টার্গেট ছিল উত্তরপ্রদেশ, বিশেষ করে উত্তরপ্রদেশের মন্দির শহর, যেমন ধরুন বারাণসী, অযোধ্যা আর রাম মন্দিরের জন্য তারা স্পেশাল স্লিপার সেল তৈরি করে। মহারাষ্ট্রের একাধিক মন্দির তাদের নজরে ছিল টার্গেট করার জন্য। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে হোয়াইট কলার মডিউলের টার্গেটে উত্তরপ্রদেশ রয়েছে, মূলত মন্দির শহরগুলো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। আমি আরও একবার দর্শকদের সে আপডেটটা দেবো, অযোধ্যা, বারাণসীর মতন মন্দির শহরে তাদের টার্গেট হওয়ার কথা ছিল। শুধু তাই নয়, অযোধ্যার রাম মন্দিরের জন্য বিশেষ স্লিপার সেল তৈরি করেছিল এই হোয়াইট কলার মডিউল। আর কি কি জানা যাচ্ছে আমি ডিটেল জানার চেষ্টা করব। সুপ্রিয়, এখনো পর্যন্ত তাদের টার্গেটে উত্তরপ্রদেশের মূলত মন্দির শহরগুলো ছিল বলেই জানা যাচ্ছে। আর কি কি আপডেট পাচ্ছ? শুভজিৎ, দেখো, তোমাকে প্রথমেই যে বিষয়টা বলবো যে ইতিমধ্যেই তদন্তের যত অগ্রগতি হচ্ছে ততই কিন্তু চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য সামনে উঠে আসছে, এবং সেখান থেকে এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এই যে হোয়াইট কলার মডিউল, এদের টার্গেটে কিন্তু দেশের একাধিক শহর এবং একাধিক শহরের বিভিন্ন জায়গা, অর্থাৎ একসঙ্গে সিরিয়াল ব্লাস্ট ঘটানোরই কিন্তু একটা পরিকল্পনা ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর সেই তালিকাতে কিন্তু দেশের বিভিন্ন মন্দির ছিল। আমরা যেমনটা এখনও পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি, অযোধ্যার রাম মন্দির থেকে শুরু করে বারাণসীর মন্দির, এমনকি তার পাশাপাশি গুজরাটেরও, মহারাষ্ট্রেরও বেশ কিছু মন্দির সেই তালিকাতে ছিল। এমনকি এই সমস্ত জায়গাতে সিরিয়াল ব্লাস্ট ঘটানোর জন্য এই যে হোয়াইট কলার মডিউল, তারা তাদের স্লিপার সেলকে ইতিমধ্যেই অ্যাক্টিভ করেছিল। এবং এই যে বিষয়টা আরও তদন্তকারীদের ভাবাচ্ছে, এই যে স্লিপার সেল যেটা অ্যাক্টিভ হয়েছিল এই জায়গাগুলোকে রেকি করার জন্য, বা কিভাবে সেখানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হবে বা বাস্তবায়িত করা হবে, সেই স্লিপার সেলের যারা সদস্যরা রয়েছেন তারা কোথায়, কী অবস্থায়, কতটা সক্রিয় অবস্থাতে রয়েছে, বা তাদের কাছে এই সমস্ত বিস্ফোরণ বা এই সিরিয়াল ব্লাস্ট বা এই হামলার টার্গেটে কোন কোন মন্দির শহর, কোন কোন শহর ছিল, সেই বিষয়টা এই মুহূর্তে তদন্তকারীদের স্ক্যানারে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুপ্রিয়। অর্থাৎ সুপ্রিয়র কথা শুনে তো গোটা দেশে সিরিয়াল ব্লাস্ট করার একটা প্ল্যান ছিল এই উমারদের, এবং শুধুমাত্র এই 26শে জানুয়ারি না, তারা আগেও প্ল্যান করেছে, মানে দীপাবলিতেও তারা একটা এরকম চক্র করেছিল, যে কারণে দিল্লির লাল কেল্লার কাছে আগেও এসেছে উমার, কারণ সে রেকি করেছে কোন জায়গায় গাড়ি ভর্তি বিস্ফোরক রাখলে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে, কোন কোন জায়গায় তার টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে। আমার সহকর্মী সুজয় জানাবেন। সুজয়, এই ঘটনার পর যখন গোয়েন্দারা নজরে রাখেন তখন কিন্তু তাদের চোখ রীতিমতো মানে তারা কিন্তু রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। তারা জানতে পারছেন যে এই হোয়াইট কলার মডিউলের যে অন্যতম মাথা এই মোজাম্মিল, সে দীপাবলির সময় টার্গেট করেছিল, এবং সেই সময় টার্গেট করার ক্ষেত্রে সে একাধিক পন্থা অবলম্বন করেছিল, সেই তথ্য জানতে পারছেন গোয়েন্দারা, এবং তারা একাধিকবার রেকি করেছিল তেমনটা জানতে পেরেছিল। দীপাবলির সময় যেহেতু দিল্লিতে প্রচুর ভিড় হয়, সেই সুযোগটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করেছিল, এবং গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রাখলে সেটা সর্বাধিক ক্ষতি হবে, একাধিক মানুষের ক্ষয়ক্ষতি হবে, একাধিক সম্পত্তি ক্ষয়ক্ষতি হবে, এবং দিল্লির মতো জায়গা, হাই সিকিউরিটি জায়গায়, সেখানে কোন জায়গাকে তারা টার্গেট করবে সেটা জানার জন্য তারা রেকি করেছিল। এবং রেকি করার ক্ষেত্রে যখনই তারা ওই চত্বরে গিয়েছিল, বিভিন্ন সিম তারা ব্যবহার করেছিল, যেগুলো বেনামে নেওয়া সিম। ফলে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সিসি ক্যামেরা ফুটেজ নয়, এই মুহূর্তে এই উমর, মুজাম্মেল, এদের ফোনের টাওয়ার লোকেশনও তদন্তকারীদের সাহায্য করছে, যে কারণে এই তথ্যগুলো উঠে আসছে। ধন্যবাদ সুজয়। দেখুন, অনেকগুলো সম্ভাবনার কথা উঠে আসছে, অনেক প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন প্রথম দিন থেকেই উঠছিল যে সত্যি সত্যি কি এখানে ব্লাস্ট করাতে চেয়েছিল, নাকি এখানে ব্লাস্ট হয়ে গেল তাড়াহুড়ো বশত, অন্য জায়গায় কি নিয়ে যেতে চেয়েছিল এই গাড়িটাকে। একাধিক প্রশ্ন উঠে আসছে, একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। বিশেষজ্ঞরা সে কথাই বলছেন যে খবর পাচ্ছি আমরা গোয়েন্দা সূত্রে, বিস্ফোরক পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি জঙ্গি উমার। বিস্ফোরণ স্থল থেকে মেলেনি কোনো স্প্লিন্টার বা শার্পনেল। ফরিদাবাদে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধারে কেচে যায় পরিকল্পনা। জঙ্গি ডাক্তারদের মডিউল ধরা পড়ার ভয় পেয়ে যায় ডক্টর উমার। গাড়ি ভর্তি বিস্ফোরক অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে। এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িয়ে গেল বাংলাদেশের নাম। তার কারণ বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছিল 3200 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যার মধ্যে ফরিদাবাদ থেকে 2900, 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। কিন্তু এই বাকি
300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় গেল, এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আমার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত এই গোটা বিষয়টা ফলো আপ করছে। সায়ন্ত, এই যে 300 কেজি কোথায় গেল, কারণ ইতিমধ্যেই 2900 কেজি উদ্ধার করা গিয়েছে ফরিদাবাদ থেকে, কিন্তু এসেছে 3200 কেজি। মাছের এই 300 কেজি নিয়ে কিন্তু এখন তদন্তকারী আধিকারিকরা তারা তাদের স্ক্যানারে রয়েছে। কোথায় গেল, কিভাবে এই খোঁজ চলছে, একটু ডিটেল জানাও আমাদের। একদমই, দেখো বাংলাদেশ নেপাল এই দুটো উত্তর এবং উত্তর পূর্ব করিডোরের এই দুটো জায়গাকে নিয়ে কিন্তু সবথেকে বেশি উদ্বেগে রয়েছেন ভারতীয় গোয়েন্দারা, এবং যেটা মনে করা হচ্ছে তদন্তকারীরাও যেটা মনে করছেন যে বাংলাদেশের যে অরক্ষিত অংশ রয়েছে সেখান থেকেই মূলত এই বিপুল পরিমাণে বিস্ফোরক প্রবেশ করেছে ভারতীয় ভূখণ্ডে। এবং যেটা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আইএসআই সম্প্রতি বাংলাদেশের ভিতরে আনুষ্ঠানিক কার্যকলাপ শুরু করার অনুমতি পেয়েছে। অর্থাৎ আইএসআই বা কোথাও না কোথাও বাংলাদেশের যে মৌলবাদীরা রয়েছে তাদের সঙ্গে হাত মিলিয়ে এবং জয়েশের সঙ্গে সব মিলিয়ে এই ভারতের ভেতরে এই নাশকতামূলক কার্যকলাপ করার জন্যই এই বিপুল পরিমাণে বিস্ফোরক প্রবেশ করেছে, এবং তদন্তকারীরা নিশ্চিত নেপাল বাংলাদেশের করিডোরকে এই কাজে ব্যবহার করা হয়েছে। আরও একটি বিষয়, তদন্তকারীরা ইতিমধ্যেই মূলত উত্তর পূর্ব এবং যে এলাকাগুলো এই থাকতে পারে অর্থাৎ বিস্ফোরক থাকতে পারে সেই সব এলাকায় খুঁজে খুঁজে তল্লাশি করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই মতো তল্লাশি শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চলছে। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকা, উত্তর ভারত এবং উত্তর পশ্চিম এলাকার বেশ কিছু অংশ, বিশেষ করে মুম্বাই বাণিজ্য নগরী, সেই এলাকা টার্গেট করেছে এই জঙ্গিরা। সেই কারণে কিন্তু মুম্বাই এবং মুম্বাইয়ের আশেপাশের এলাকাকে ভালোভাবে তল্লাশি করার কথা জানিয়েছে তদন্তকারীরা। ইতিমধ্যেই সেই তল্লাশি পর্ব চলছে। বাকি এই অ্যামোনিয়াম নাইট্রেট অর্থাৎ বিস্ফোরক কোথায় গেল, 300 কেজি বিস্ফোরক কোথায় গেল, এই প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ শান্ত। বর্ডার দিয়ে প্রচুর নেপাল বর্ডার দিয়ে নতুন নতুন মাদ্রাসা গজিয়ে যাচ্ছে, নতুন নতুন, এবং আর্মস টার্মসের গল্প বলেছে আমাকে যে প্রচুর জড়ো করা হয়েছে। নেপালের মাওবাদী, হ্যাঁ ইনসাইড অফ নেপাল, নেপালের মাওবাদী গভর্নমেন্ট আসার পরে কিন্তু একটা বর্ডার সাইড দিয়ে ব্যাপক ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। এই যে বেসটা, ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাওয়া যে বেসটা, এটা কিন্তু আইএসআই ইউজ করছে। এবং নেপালের তো যদ্দূর আমার খবর আছে কাকরভিটার আশেপাশে চাইনিজরা নানা গার্বে তোমার বিভিন্ন ফ্যাক্টরি অমুক তমুক এইসব করে আছে। তো তারা খুব ইজি ওয়েতে তো এখান থেকে কালেক্ট করতে পারে, এজেন্ট কালেক্ট করতে পারে বর্ডার থেকে, এবং বর্ডারে আছেও এই ধরনের প্রচুর। আমার তো দৃঢ় বিশ্বাস যে বর্ডারে অনেক মডিউল আছে। দেখুন, দিল্লিতে এই ব্লাস্টের নেপথ্যে হোয়াইট কলার মডিউলের কথা বারবার উঠে আসছে, চিকিৎসক মডিউলের কথা বারবার উঠে আসছে। ইতিমধ্যেই চিকিৎসক মুজাম্মেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, মুজাম্মেলের আরো একটা বাড়ির হদিশ পাওয়া গেছে। মুজাম্মেলের আরো একটা বাড়ির হদিশ পাওয়া গেছে। 3 বছর আগে ফরিদাবাদে বাড়ি ভাড়া নিয়েছিল এই মুজাম্মেল। এই বাড়ি থেকেই পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ বারুদ, অস্ত্র। খড় চাপা দিয়ে রাখা ছিল সেই অস্ত্র এবং বিস্ফোরক। বিস্ফোরণের 2 দিন আগে এই বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত পুলিশ কি জানতে পেরেছে, সায়ন্তর কাছ থেকে জানবো। সায়ন্ত, দেখো শুভজিৎ, আমি এখন সেই বাড়িতেই উপস্থিত রয়েছি, সেই ফতেপুর তেগা, ফরিদাবাদের ফতেপুর তেগা এলাকায় প্রত্যন্ত অংশে এই বাড়িটি 3 বছর আগে ভাড়া নিয়েছিল মুজাব্বিল। আমি আমার ক্যামেরা পার্সন অনুদীপকে একবার ছবিটা দেখাতে বলবো। এই সেই ঘর তুমি দেখতে পাচ্ছ, এখনো খড় পড়ে রয়েছে, এবং এই খড়ের মধ্যেই কিন্তু লোকানো ছিল এই যে সেই এই বস্তা, এবং এর মধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণে বারুদ, বিস্ফোরক এবং এমনকি একাধিক কার্তুজ পর্যন্ত এই খড়ের গাদার মধ্যে লোকানো ছিল। যখন তদন্তকারীরা আসে এবং জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশ একযোগে এই বাড়ি এখানে আসে, তখন প্রতিটা ঘর তল্লাশি চলে। তারপরে কিন্তু এই ঘর থেকে উদ্ধার করা হয় ব্যাপক পরিমাণে অস্ত্র। আর একটা ঘর দেখাবো তোমাকে। এই ঘরের এই যে খাট দেখতে পাচ্ছ, এই খাটের এর ভেতরে লোকানো ছিল বিস্ফোরক। যেটা জানা যাচ্ছে এই খাটের ভেতরে বিস্ফোরক লোকানো ছিল। অর্থাৎ এই প্রত্যন্ত এলাকায় এইরকম ঘর 3 বছর আগে ভাড়া নিয়েছিল। কারণ একটাই, পরিকল্পনা কিন্তু 3 বছর আগে থেকে শুরু করেছিল মুজাম্মিল, এবং সেটা ছোট ছোট আকারে করতে করতে বড় আকারে করবে, এবং সেটাই কিন্তু তার লক্ষ্যমাত্রা ছিল। সেই কারণে ফতেপুর তেগার এই প্রত্যন্ত এলাকায়, যেখানে আশপাশে কোনো বাড়ি নেই, একটিমাত্র বাড়ি, তাও এই এলাকায় সারাদিন সেখানে কেউ আসতো না, শুধুমাত্র রাতের অন্ধকারে মাঝে মধ্যে সে এখানে এসে মালপত্র রেখে যেত। এমনই জানাচ্ছেন আশপাশে যারা বাসিন্দা রয়েছে। তাও তারা কখনো মুজাম্মিলকে দেখেনি, কিন্তু যখন অস্ত্র
উদ্ধার হলো তখনই তারা জানতে পারলো মুজাম্মিলের নাম। এবং শুধু তোমাকে আরও একটা ছবি দেখাবো, এই সেই অংশ, এইখান থেকে এইখানে একটি ট্রাঙ্ক রাখা ছিল, এইখান থেকেও ব্যাপক পরিমাণে অস্ত্র কার্তুজ উদ্ধার হচ্ছে। এখানে ট্যাঙ্কটা রাখা ছিল, এখানেও ট্রাঙ্কের ভেতর থেকে কিন্তু কার্তুজ উদ্ধার হয়। অর্থাৎ এই বাড়িটি তুমি যে পুরো দেখতে পাচ্ছ মূলত অস্ত্র ভান্ডার বলা চলে, যেখান থেকে জম্মু কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে, কয়েক হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। সাধারণ মানুষ কি করে জানলো না? যদি না জানলে তাহলে এতদিন ধরে এই বাড়িটা কিভাবে রয়ে গেল, কিভাবে বাড়িটা তালাবন্ধ অবস্থায় পড়ে রইলো, এই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। নজর রাখো শান্ত, নজর রাখো। দেখলেন কি ভয়ানকভাবে প্ল্যান করেছিল মুজাম্মিল, দূর প্রান্তে একটা বাড়ি কিনে রেখেছে বা ভাড়া নিয়ে রেখেছে, সেখানে বিস্ফোরক বোঝাই করে রেখেছে এবং দীর্ঘদিনের এই প্ল্যান। এবং যে গাড়ি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে গাড়ির i20 গাড়ি, সেই i20 গাড়ির বিক্রির যে রিসিপ্ট, সেই রিসিপ্ট কিন্তু টিভি 9 বাংলার হাতে এক্সক্লুসিভ পৌঁছে গিয়েছে। রয়্যাল কার জোনের থেকে OLX এর মাধ্যমে সাদা এই i20 গাড়িটি কিনেছিল পুলওয়ামার আমির রশিদ। তার আগেও বেশ কয়েকবার হাত বদল হয়েছে, তারপরেও হাত বদল হয়েছে। 29 অক্টোবর 2 লক্ষ টাকায় কেনা হয় এই গাড়িটি, যদিও তার আগেও বেশ কয়েকবার হাত বদল হয়েছে এই গাড়িটি। বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়ি বিক্রির রিসিপ্ট কপি টিভি 9 বাংলার হাতে। i20 उनको पसंद आती है, वो परचेस करते हैं, फिर यहाँ पे ऑफिस की सारी डॉक्यूमेंट फॉर्मेलिटी होने के बाद कस्टमर कार लेके चले जाते हैं। जब तक ये डॉक्यूमेंट उनको RTO की हम NOC देते पुलवामा की, जम्मू की, 10 दिन हुए थे कि ये वारदात उन्होंने कर दी। हाँ, वो पोल्यूशन यहाँ से, और हमें इसका बिल्कुल अंदाज़ा नहीं था। उन्होंने कोई ऐसी बातें, यहाँ भी कोई 2 लोग आए थे तो कोई ऐसी बात नहीं पता चली कि हम उनको कार ना दे पाएँ। कस्टमर थे, हमें लगा कि उनको पैसे दे रहे हैं और गाड़ी लेने आए हैं, जेन्युइन से लग रहे थे। ये तो देखिए किसी को नहीं पता होता कि सर वो क्या करेंगे गाड़ी वाले आगे। হরিয়ানা থেকে দিল্লি যাওয়ার ওই সীমানার মূল যে টোল সেটা হচ্ছে বদরপুর। জানা যাচ্ছে 8:13 নাগাদ এই বদরপুর ক্রস করে উমর। টোলের যে কর্মীরা তাদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন যে 8:13 নাগাদ হরিয়ানা থেকে দিল্লি যাওয়ার রাজ্য সীমান্তের মূল টোল প্লাজা বদরপুর ক্রস করে এই উমর নবী। প্রথমে 26 নম্বর টোল গেট, যেখানে এমার্জেন্সি বোর্ড লাগানো ছিল, সেখান দিয়ে সে ঢোকার চেষ্টা করে। কর্মীরা নিষেধ করায় পাশের 25 নম্বর টোল গেট দিয়ে হরিয়ানা থেকে দিল্লিতে ঢোকে উমর নবী। ব্যস্ত রাস্তা থাকা সত্ত্বেও গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলে টোল প্লাজা কর্মীদের কাছ থেকে তদন্তকারীরা এই ইনফরমেশনও পেয়েছেন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এখন সবথেকে চর্চিত নাম ডাক্তার উমর নবী। সোমবার সকাল 8:13 নাগাদ বদরপুর টোল প্লাজা থেকে গাড়ি দিল্লিতে প্রবেশ করেছিল। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই বদরপুর টোল প্লাজা, যেটা মূলত দিল্লি হরিয়ানার বর্ডার। আমি ক্যামেরাপার্সন অনুদীপকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই সেই লেন, যে লেন দিয়ে মূলত ডক্টর উমর নবী সে দিল্লিতে প্রবেশ করেছিল, বদরপুর টোল প্লাজা। এবং যেটা পুলিশ সূত্রে এবং তদন্তকারী সূত্রে জানা গিয়েছে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে কিন্তু এই লেনটি ব্যবহার করা হয়েছিল। এই টোল প্লাজা দিয়ে প্রবেশ করার পর সে প্রায় 10 মিনিট টোল প্লাজা থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে সে ফোনে কথা বলে, সেটাও মূলত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। আমি ক্যাম্পাসে অনুদীপকে একবার ছবিটা দেখাতে বলবো। এই হচ্ছে 25 নম্বর টোল গেট, 25 নম্বর যে টোল গেট, বদরপুর টোল প্লাজার 25 নম্বর টোল গেট। এবং এই লেন দিয়েই এই পাস করেছিল ডক্টর উমর নবী। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে গোটা বিষয়টা কিন্তু পরিকল্পনা করেই, ছক কষেই এই উমর নবী দিল্লিতে প্রবেশ করেছিল। এবং ডক্টর আদিল মুজাম্মিল শাহিনের গ্রেপ্তারের পর কোথাও না কোথাও সে ভয় পেয়ে গিয়েছিল। এবং যেটা টোল প্লাজার কর্মীরা যারা জানিয়েছেন যে এই যে লেনটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এমার্জেন্সি লেন। প্রথমে সে এখানে ঢোকার চেষ্টা করে, এমার্জেন্সি বোর্ড লাগানোর পরেও কিন্তু তখন তাকে বারণ করা হয়। তারপরই এই লেনের বদলে পাশের যে লেন আছে, এই পাশের লেনটা ব্যবহার করে সে দিল্লিতে প্রবেশ করেছিল। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, বদরপুর টোল প্লাজা। দেখুন, গোয়েন্দারা তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তারা 3 ঘন্টা 29 মিনিট এই সময়টার উপর বিশেষ নজর রাখছে। একেবারে টাইম লাইন ধরে আপনাদেরকে বলি, সূত্র মারফত যে খবর পেয়েছি আমরা। পার্কিং লটে গাড়ি ঢোকে 3:19, 6:48 পার্কিং লট থেকে বেরিয়ে যায়। এই 3 ঘন্টা 29 মিনিট ওই ডাক্তার উমর গাড়ি থেকে একবারের জন্য নামেনি। 6:50 57 বিস্ফোরণ হয়। এই 3 ঘন্টা কার জন্য অপেক্ষা করছিল? কেউ আসতো কি, নাকি কারো নির্দেশের অপেক্ষা করছিল, নাকি নির্দেশ পেয়ে তারপরেই বেরিয়েছিল? একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে।
এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন কি বলুন তো, লালকেল্লার সামনে যে বিস্ফোরক বোঝাই গাড়ি, সেই গাড়িতে বিস্ফোরণ, সেই গাড়িতে উমর নবী তো ছিল, মানে আমরা যাকে নিয়ে এত আলোচনা করছি সেই উমর নবী কি ছিল সেটাই তো এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তদন্ত করে দেখার চেষ্টা করছে। সেই কারণে দরকার ডিএনএ ম্যাচিং। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেহ শনাক্তের জন্য সমস্যা হচ্ছে। আটক ডাক্তার উমরের পরিবারের বেশ কয়েকজন। উমরের মা বাবার ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে, সেই স্যাম্পলের সঙ্গে গাড়ি থেকে পাওয়া দেহাংশের ডিএনএ ম্যাচ করা হচ্ছে, তখনই নিশ্চিত হওয়া যাবে যে গাড়িতে ডাক্তার উমরই ছিল কিনা। তবে এই মুহূর্তে জানেন তো দিল্লি বিস্ফোরণের ঘটনা আরো একটা ব্রেকিং নিউজ আসছে। আমি পিসিআর কে বলবো বিগ বলে সেই ব্রেকিং নিউজটা অ্যাপ্লাই করতে। এই ঘটনার সঙ্গেও কিন্তু এবার তুরস্ক যোগ চলে আসছে। কি কারণে দিল্লি বিস্ফোরণের সঙ্গে এবার তুরস্ক যোগ, মানে যাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই উমর নাকি তুরস্কে গিয়েছিল এবং তার সঙ্গে শাকিলও গিয়েছিল। ইস্তানবুলে জৈশের হ্যান্ডলারের সঙ্গে সাক্ষাৎ করেছিল উমররা, অর্থাৎ এই ঘটনার সঙ্গে তুরস্ক যোগ, এই ঘটনার সঙ্গে জৈশে মোহাম্মদের যোগ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। উমর শাকিলের পাসপোর্টে তুরস্কের স্ট্যাম্প পাওয়া গেছে। দিল্লি বিস্ফোরণে এবার তুরস্ক যোগও চলে এলো। দেখুন, দিল্লি বিস্ফোরণ কাণ্ড আবারও বলছি, গোয়েন্দারা ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে আর একটা সংগঠনের উপর তারা নজর রাখছে। সংগঠনটা হচ্ছে PAFF। কি এই PAFF সিজার? দেখো, PAFF PRF এর মতোই একটা সংগঠন। PRF যেমন বলা হয় যে সেটা হচ্ছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, যেটা উপত্যকায় অত্যন্ত সক্রিয় এবং এর আগে পেহেলগাম অ্যাটাকের পরেও সেই PRF এর নাম এসেছিল। ঠিক সেরকমই পিপলস অ্যাকশন ফ্রন্ট বলে যে পিপলস অ্যাকশন এগেনস্ট ফ্যাসিস্ট ফ্রন্ট বলে যে সংগঠনটা, সেটা জেএসের একটি ছায়া সংগঠন বলে গণ্য করা হয়। এবং এই সিজার একটু তোমাকে থামাচ্ছি, এই মুহূর্তে আমরা ওই লাল গাড়ির ছবি দেখাচ্ছি, যে গাড়ি একটু আগে সায়ন্ত বলছিল যে গাড়ির সন্ধান পাওয়া গেছে, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। লাল গাড়ি এক্সক্লুসিভ সেই ছবি, উমরের সেই লাল গাড়ি, মানে দ্বিতীয় গাড়িটার হদিশ পাওয়া গেছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ। ফরিদাবাদ থেকে পাওয়া গেছে, এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। শুরুতেই যে খবর ব্রেক করেছিলাম আমরা, সেই লাল গাড়ির ছবি, উমরের দ্বিতীয় গাড়ি। এই গাড়িতে কি আছে? এই গাড়িতেও কি বিস্ফোরক আছে? শান্ত, কি জানা যাচ্ছে এই গাড়ি সম্পর্কে? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই গাড়িটি যে খান্ডাওয়ালি গ্রাম আছে সেই গ্রামের এক ধারে পাওয়া গিয়েছে, রাস্তার ধারে। সেটা মূলত উমরের এক আত্মীয়ের ফার্ম হাউস বলেই জানা যাচ্ছে এবং সেই ফার্ম হাউসের পাশেই এই গাড়ি পাওয়া গিয়েছে। ইতিমধ্যে তদন্তকারীরা সেই গাড়িটির চারপাশ ঘিরে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে বম্ব স্কোয়াড পাঠানো হয়েছে। তবে গাড়িটা ওখানে কিভাবে গেল এবং গাড়িটা কোথা থেকে এলো সেটা মূলত খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকা যেহেতু প্রত্যন্ত, তাই সিসিটিভি ফুটেজ কতটা পাওয়া যাবে সেটা নিয়েও একটা রহস্য তৈরি হয়েছে। তবে এই গাড়িটা যে বিভিন্ন এলাকা ঘুরেছে, দিল্লির বিভিন্ন অংশ ঘুরেছে, সেটা কিন্তু ইতিমধ্যে নিশ্চিত হতে পেরেছেন তদন্তকারীরা। এবং এই গাড়ির মধ্যে কোনো বিস্ফোরক আছে কিনা সেটাও মূলত এখন খতিয়ে দেখা হচ্ছে। শুভজিৎ, এবং এই গাড়ি তো দিল্লির গাড়ি, শান্ত? একদমই, এই গাড়ি দিল্লির শুধু গাড়ি নয়, এই গাড়ির কিন্তু নম্বর প্লেট আদৌ দিল্লির কিনা সেটাও তদন্তকারীরা কিন্তু সংশয় প্রকাশ করছে। কারণ উমর যে গাড়িটা মূলত গাড়িটা ব্যবহার করে একাধিক গাড়ি হাত বদল করে গাড়ি কিনেছে বা নিয়েছে, একাধিক গাড়ির কিন্তু ভুয়ো নম্বর প্লেট থাকলেও থাকতে পারে। সেই কারণে দিল্লির নম্বর প্লেট থাকলেও এটা আদৌ দিল্লির গাড়ি কিনা সেটাও কিন্তু একটা তদন্তের বিষয়। তাই সে কারণে দিল্লির গাড়ি হলেও এটা বিভিন্ন যেভাবে ঘুরে, যেমন সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই গাড়িতে উমরই চালিয়েছে। অর্থাৎ ওই গাড়ি নিয়ে মূলত তদন্তকারীরা যেটা মনে করছেন যে রেকি করে বিভিন্ন এলাকা ঘুরেছে এবং সেটা ঘোরার পর তার যে বন্ধুর আত্মীয় ফার্ম হাউস কান্ডাওয়ালি গ্রাম সেখানে রেখে দিয়ে গিয়েছে। নজর রাখো সায়ন্ত, এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওই ইকো স্পোর্টস কার, মানে ডক্টর উমরের দ্বিতীয় গাড়ি, লাল গাড়িটা। এই গাড়ির নম্বর প্লেট এখনো দিল্লির দেখা যাচ্ছে, কিন্তু সায়ন্ত যে কথা বলছিল যে এরা তো সিদ্ধহস্ত মানুষকে ধোকা দিতে, সেক্ষেত্রে হয়তো ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করা হলেও হতে পারে। এখনো পর্যন্ত গাড়িটা কোথাকার গাড়ি অফিসিয়ালি কিছু জানানো হয়নি। নম্বর প্লেট শো করছে যে এটা দিল্লির গাড়ি, দিল্লিতে রেজিস্ট্রেশন করা হয়েছিল। সিজারের কাছে আরো একবার যাবো। সিজার, এই গাড়িটার বিষয়ে এখনো পর্যন্ত কি তথ্য? দেখো, এই গাড়িটার সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে, ডিএল নাম্বার প্লেটের যে গাড়ি, সেই গাড়ির যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের দ্বিতীয় মালিক কিন্তু এই উমর উল নবী এবং সেখানে তার পরিচয় উমর উল নবী দেওয়া আছে 2017 সালের এই
গাড়িটা, এবং সেই গাড়িটা প্রথম থেকেই দিল্লি পুলিশের একটা অ্যালার্ট ছিল। সেই গাড়িটা প্রাথমিকভাবে দিল্লি পুলিশ ট্রেস না করতে পারলেও পরবর্তীকালে ফরিদাবাদে পাওয়া গেছে গাড়িটা, এবং সেখানে মনে করা হচ্ছে এটা এই উমার, অর্থাৎ যে ডক্টর উমার, সেই উমারেরই গাড়ি। কিন্তু উমারের বাবার নাম আর এইখানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে বাবার নাম দেওয়া রয়েছে, যেই নামে কিন্তু ফারাক রয়েছে, অর্থাৎ কোথাও সেখানেও কিছু জালিয়াতি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং এই ফরিদাবাদ মডিউল, সেই ফরিদাবাদ মডিউলের সঙ্গে এই গাড়িরও যোগ রয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। কারণ যেভাবে গাড়িটা অ্যাবান্ডন করে রেখে দেওয়া হয়েছে, পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু এই সন্দেহটা জোরালো হয়। কারণ আগে থেকেই কিন্তু দিল্লি পুলিশের কাছে এই পার্টিকুলার ডিএল নাম্বারের গাড়ি নিয়ে একটা অ্যালার্ট ছিল। নজর রাখো। আমাদের সহকর্মী সিজার এই গাড়িটা সম্পর্কে যে কথা বলছিল, গাড়ির যে নাম্বার প্লেট দেখুন স্পষ্ট, এর আগে গাড়ি আমরা দেখিয়েছিলাম হরিয়ানার নাম্বার প্লেট, আর এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি দিল্লির নাম্বার প্লেট। সিজার যে কথা বলছিল ডক্টর উমারের নামে রেজিস্ট্রেশন, কিন্তু উমারের বাবা আর এই গাড়িটা যে উমারের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে, বাবার নাম কিন্তু আলাদা। এক্ষেত্রেও কি উমার কোনো জালিয়াতি করেছিল, এই প্রশ্ন কিন্তু উত্তর শুরু করে দিয়েছে। যদিও সিজার যে কথা বলছিল এই গাড়িটা অনেকদিন ধরে দিল্লি পুলিশের নজরে ছিল। গাড়ি এক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আপনারা বুঝতেই পারছেন যে দুটো গাড়ির কথা বলা হচ্ছে। এমাত্র দেখলেন আপনারা একটা i20 আর একটা ফোর্ড ইকো, এরকম আরও বেশ কয়েকটি গাড়ি। তার কারণ তাজমুল বলে একজনকে, যাকে জম্মু কাশ্মীর থেকে পাকড়াও করা হয়েছে শ্রীনগর থেকে, তার কাছে এরকম 3-4টি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ জানা যাচ্ছে তাজমুল 3 বছর আগে চাকরি ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দেওয়ার পর ব্যক্তিগত কারণে তার এতগুলো গাড়ি কেন লাগছে, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা উত্তর খোঁজার চেষ্টা করছেন। এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তাজমুলকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, এই তাজমুল জানা যাচ্ছে কুলগামের বাসিন্দা, যে চাকরি ছেড়ে দেয় 3 বছর আগে, কিন্তু সম্প্রতি 3-4টি গাড়ি সে কিনেছিল। চাকরি ছেড়ে দেওয়ার পর সম্প্রতি ব্যক্তিগত কারণে 3-4টি গাড়ি তার কেন দরকার পড়লো, এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্ত যত এগোচ্ছে ততই বুঝতে পারছেন তো এক এক জায়গা থেকে এক এক রকম নাম শোনা যাচ্ছে। ইতিমধ্যে এক মৌলবীকেও এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই মৌলবীকে মেওয়াট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হরিয়ানার মেওয়াট থেকে মৌলবীকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর থানা পুলিশ। সূত্রে খবর, ফরিদাবাদ মডিউলের সঙ্গে যুক্ত রয়েছে এই মৌলবী, অর্থাৎ ডক্টরদের যে একটা মডিউল রয়েছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, সেই মডিউলের সঙ্গে এই মৌলবীর যোগ রয়েছে বলে একটা কোথাও আশঙ্কা করা হচ্ছে। হরিয়ানা মেওয়াট থেকে জম্মু কাশ্মীর পুলিশের জালে এই মৌলবী দীর্ঘদিন ধরেই তাকে ট্র্যাক করার চেষ্টা হচ্ছিল, অবশেষে তাকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়। আর এই মুহূর্তে যে খবর থেকে নজর রাখছি আমরা, দিল্লি বিস্ফোরণ, দুদিনের মাথায় গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এনআইএ অভিযান, রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালায় এনআইএ। আহমেদাবাদ শাখা, মুর্শিদাবাদের নবগ্রাম, কোচবিহারের দিনহাটা, একাধিক জায়গায়। কিন্তু কেন এই অভিযান চালানো হয়েছে, কি সন্দেহ করছেন তারা, কোন মামলার পরিপ্রেক্ষিতে? সুপ্রিয়, দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এনআইএর যারা আহমেদাবাদ ব্রাঞ্চের অফিসিয়ালরা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন, তারা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের কয়েকটি জায়গা তুমি নাম বললে, এই সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটা আমরা জানতে পারছি। তার পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু ঠিক একই কারণে তল্লাশি অভিযান চলছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি শুভজিৎ, যে 2023-এ আল কায়দার সংগঠন বিস্তার সংক্রান্ত মামলাকে সামনে রেখেই কিন্তু তদন্তে নেমেছেন এনআইএর গোয়েন্দারা। আর সেই তদন্তেই একযোগে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে গুজরাট এটিএস ওই সময় বা 2023 সালে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল, এবং তাদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত হয়, এবং তাদের কাছ থেকে কিন্তু এই আল কায়দার সংগঠন বিস্তার সংক্রান্ত বিভিন্ন তথ্য সামনে উঠে আসে, বা তাদের কিন্তু এই আল কায়দার সংগঠনের হয়ে কাজ করার বিভিন্ন বিষয় বা তথ্য হাতে পান তদন্তকারীরা। আর সেই যে তদন্ত, সেই তদন্তকে সামনে রেখেই যে সমস্ত লিঙ্ক ইতিমধ্যে তদন্তকারীদের সামনে উঠে এসছে বা যাদের ইনভলভমেন্টের তথ্য তারা পেয়েছেন, সেই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু একেবারে যাচাই করার জন্য এনআইএর তরফ থেকে আহমেদাবাদ। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কি, কত মৃত ভোটার, সেটা জানতে উদ্যোগী নির্বাচন কমিশন। এবার আধার কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিশেষ বৈঠক, এবং শুধু তাই নয়, সব রকম প্রকল্প, সেই সব রকম প্রকল্প, সামাজিক সব রকম প্রকল্প এখন থেকে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। এনুমারেশন ফর্ম বিলির কাজ প্রায় শেষের দিকে বলে জানা যাচ্ছে। এবার ফর্ম ভেরিফিকেশনের পর মৃত ভোটারদের নাম বাদ দেওয়া অন্যতম কাজ কমিশনের। কিভাবে এই কাজ এগোচ্ছে একটু ডিটেল জানবো আমি আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, শুভজিৎ, জাতীয় নির্বাচন কমিশন আধার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকটি রাজ্যে
যে পরিমাণ মৃত রয়েছেন তাদের তালিকা একটা নির্বাচন কমিশনের যে সিইও দপ্তর তাদেরকে দিতে। সেই অনুযায়ী গতকাল এ রাজ্যের যিনি আধারের মুখ্য রয়েছেন তিনি এসেছিলেন এবং তার সঙ্গে একটা বৈঠক হয়েছে। সেখানে চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। রাজ্যে এই মুহূর্তে 43 লক্ষ মানুষ রয়েছেন যারা মৃত এবং যাদের নাম বাদ দেওয়ার জন্য আধারের কর্তৃপক্ষকে ইতিমধ্যেই বলা হয়েছে। একই সঙ্গে আরো বহু ভোটার রয়েছেন যারা মৃত কিন্তু তারা আধার পাননি, এমন তথ্য কালেকশন করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে এসআইআর শেষ হওয়ার আগেই রাজ্যে যে 43 লক্ষ মৃত ভোটার আধার কর্তৃপক্ষের কাছ থেকে সেটা জানা সম্ভব হয়েছে কমিশন। বেশ ধন্যবাদ শ্রাবন্তী, তোমার সঙ্গে কথা বলতে বলতে আরো একটা বিগ ব্রেকিং এই মুহূর্তে দর্শকদের জন্য আরো একটা বড় আপডেট। আজ রাতে ইআরওদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন নির্বাচন কমিশন। নজিরবিহীনভাবে রাত 10টায় বিশেষ বৈঠকের ডাক নির্বাচন কমিশনের। রাত 10টায় ভার্চুয়ালি বৈঠক করবে নির্বাচন কমিশন। এখনো কোথায় কত ফর্ম বিলি বাকি রয়েছে মূলত সেটা জানতে চাওয়ার জন্যই এই ভার্চুয়াল বৈঠক আজ রাতে ইআরওদের সঙ্গে এই বৈঠক নির্বাচন কমিশনের। কেন ফর্ম বিলি বাকি রয়েছে নির্দিষ্টভাবে সে প্রশ্নের উত্তর খুঁজবেন তারা। বিকেল পর্যন্ত 6,87,00,000 এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। এখনো পর্যন্ত 89% ফর্ম বিলি করেছেন বিএলওরা। বাকি ফর্ম এখনো বিলি নয় কেন, কি সমস্যা, কোথায় গলদ রয়েছে, যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখবেন আজকে তারা। আজ রাত 10টায় নজিরবিহীনভাবে এই বৈঠকের ডাক, যদিও এই বৈঠক ভার্চুয়ালি হচ্ছে।